স্বাগত আনন্দ যোগে বিনোদন জগতের প্রধান শিরোনামগুলো শুনছিলাম। এছাড়াও দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর নিয়ে সঙ্গে আছি আমি কানিজ লাবণী। নতুন লুকে এবার ধরা দিল প্রার্থনা ফারদিন দিঘি। ভালোবাসা দিবসের আগের দিন প্রকাশিত হয়েছে সিয়াম দিঘি জুটির প্রথম গান। জঙ্গলি সিনেমার জন্য ধারণ করা গানের দৃশ্যে সিয়াম দিঘির রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের। জনম জনম শিরোনামের গানটির কথাও সুর করেছেন প্রিন্স মাহমুদ। ইমরান মাহমুদের সঙ্গীতায়োজনে গানটির মধ্যে দিয়ে প্রথমবার প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া আনিসা। জনম জনম ছাড়াও প্রিন্স মাহমুদের সঙ্গীতায়োজনে সিনেমাটিতে থাকবে আরও 3টি গান। আগামী ঈদেই মুক্তির ঘোষণা রয়েছে সিনেমাটির। কাশটা তোমার মতো ডানায় ওরে, যদি বলো মিথ্যে হলে তুমি যে আমার, তুমি যে আমার জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। আজ পর্দা উঠল আমার ভাষার চলচ্চিত্র উৎসবের। ঢাবি চলচ্চিত্র সংসদের আয়োজনে চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের 23তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হওয়া 5 দিন ব্যাপী এ উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন 4টি সিনেমা প্রদর্শিত হবে। সিনেমাগুলো দেখা যাবে সকাল 10টা, বেলা 1টা, বিকেল 3:30 এবং সন্ধ্যা 6:30টায়। ঢাবি চলচ্চিত্র সংসদ জানিয়েছে, পলাশের রক্তিম আভায় সেজেছে এবারের আয়োজন। বসন্তের উজ্জ্বলতা আর বাঙালির সংগ্রামী ইতিহাসের মিশেলে এবারের উৎসবটি সাজানো হয়েছে। উৎসবে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলি, প্রিয় মালতী, রিক্সা গার্ল, নকশি কাঁথার জমিন, পেয়ারার সুবাস, কাজল রেখা, ফাতিমা, দেয়ালের দেশ ও তুফান সহ মোট 19টি সিনেমা। দেশের সিনেমার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে গাজীপুরের কবিরপুরে গড়ে তুলেছিলেন বাংলাদেশ ফিল্ম সিটি। তবে প্রতিষ্ঠার 46 বছর পেরিয়ে গেলেও এই ফিল্ম সিটি নিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি। জিয়ার হাতে তৈরি, তাই পতিত আওয়ামী লীগ সরকার এটি কার্যকর করার কোনো উদ্যোগই নেয়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার এই ফিল্ম সিটিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন সিনেমার মানুষরা। কবিরপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন আরিফক। দেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ ফিল্ম সিটি। ভারতের রামজি ফিল্ম সিটির আদলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে নির্মিত হয় এই সিটি। 105 একরের বিস্তৃত এই সিটিতে আছে কৃত্রিম লেক, পদ্মপুকুর, বাংলো, শালবন সহ থাকার কটেজও। তবে কালের পরিক্রমায় এই সম্ভাবনা যেন মুখ থুবড়ে পড়ে আছে। কোথাও নেই কোনো পরিচর্যার চিহ্ন। যে নৌকা থাকার কথা পানিতে, সেটি অযত্নে পড়ে আছে মাটিতে। কটেজগুলো যেন ভুতুরে বাড়ি। নির্মাণের সময় দায়িত্বে থাকা ঠিকাদার বলছেন, গেল 17 বছর ধরেই এই সিটি ঘিরে নানা অনিয়ম চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 105 একর জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নামে অ্যাকোয়ার করে এখানে দিয়েছে। তো এই জমিটা দীর্ঘ বছর ধরে এই জমিটা অবহেলিতভাবে ছিল, কিছু কিছু লোকজন দখল করে এনেছে। আমি ধন্যবাদ জানাই 71 টিভিকে, যে তারা তিলে তিলে বিভিন্ন জায়গায় কোথায় কি সহযোগিতা করা যায়, ভালো মন্দ তারা 71 টিভি আজকের এগুলা সমস্ত কিছু তারা ভিডিও করে নিয়েছেন। এফডিসি কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেও এই সিটির সাথে কেবল জিয়াউর রহমানের নাম জড়িত থাকায় বিগত সরকার কোনো উদ্যোগই নেয়নি। এটা আসলে নামটা প্রথম ছিল বাংলাদেশ ফিল্ম সিটি, তখন এটা আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জিয়া ফিল্ম সিটি করা হয়। পরবর্তীতে আমরা দেখি বিগত সরকারের একজনের শীর্ষ পর্যায়ের নামকরণ করা হয়। শুধু নামকরণের ভিতর দিয়ে আমাদের এই যে দৈন্যদশাটা, আমাদের হীনমন্যতাটা প্রকাশ পায়। কিন্তু আসলে আমরা গত 15 বছরে বলার মতো তেমন কিছু দেখিনি। গেল শনিবার এখানে আয়োজন করা হয় বিএফডিসির বার্ষিক বনভোজন। খেলাধুলা আর নাচ গানে মেতে ওঠেন এফডিসির কর্মীরা, আর আড়ালেই পড়ে থাকে জৌলুসহীন ফিল্ম সিটি। তবে শুটিং স্পটের উন্নয়নের আগে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচানোর আবেদন জানালেন নির্মাতারা। চলচ্চিত্র একেবারেই মাটির সাথে মিশে গেছে। আমাকে অনেকেই বলেছে যে স্যার এত সুন্দর ছবি, কিন্তু
আমাদের দর্শক তো নেই। এখন তাদের একটা ধারণা হয়ে গেছে ছবি এইরকমই হয়, তার জন্য তারা আর এই ছবি দেখার প্রতি আগ্রহ নাই, ওই মোবাইল নিয়েই তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। ফিল্ম সিটি তৈরি করা হতো যদি আমাদের যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী টেকনিশিয়ান যারা প্রযোজক আছেন, আমরা যদি আমাদের দেশের প্রতি চিন্তা করতাম, দেশীয় উন্নয়নের কথা চিন্তা করতাম, তাহলে আমার দেশের অর্থ আমি বাইরে গিয়ে খরচ করতাম না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ফিল্ম সিটি সংস্কারের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে আমাদের যে বর্তমান যে সচিব মহোদয় যিনি এসেছেন, উনি একজন চলচ্চিত্র বান্ধব। আগে যে বন জঙ্গল জেলা ছিল সেখানে এরকম নাই। আমরা ফুলের বাগান করেছি, নতুন করে ফুল তৈরি করেছি, মানে ফুলের গাছ লাগিয়েছি। শিগগিরই চলচ্চিত্রের জৌলুস ফেরানোর প্রত্যয় জানালেন এফডিসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। এফডিসি হচ্ছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কিন্তু আমি আরেকটা নামে বলতে চাই, ফান ড্রিম কর্পোরেশন। এখানে আনন্দ, এখানে আমার একটা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আমাদের ব্যবসা। তার মানে কি, আমরা আনন্দে শুধু নিজেরা পেতে চাই না, আমরা কিন্তু পুরো জাতিকে আনন্দ দিতে চাই। কিভাবে আনন্দ দিতে চাই? বিভিন্ন সিনেমার মাধ্যমে। আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু দেখেন অসম্ভবকে সম্ভব করা মানে খুবই সহজ। দেশি চলচ্চিত্রে ফিরে আসুক সেই সোনালী দিন, এমনটাই কামনা সিনেমা প্রেমীদের। আরিফ হক, ৭১, বাংলাদেশ ফিল্ম সিটি, গাজীপুর। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী 18 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মেহজাবিন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম নীলসুখ। ছবিটি নির্মাণ করেছেন ভিকি জায়েদ। মুক্তি উপলক্ষে সোমবার তেজগাঁও গুলশান লিংক রোডের শান্তা ফোরামে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। দর্শক, বিস্তারিত হুমায়রা সিদ্দিকার প্রতিবেদনে। 10 ফেব্রুয়ারি নীলসুখের অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে ওই ফিল্মটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মনোযোগ কেড়েছে ছবিটির ট্রেলার। অবশেষে আগামী 18 ফেব্রুয়ারি বিঞ্জের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। একটা জিনিস শেয়ার করি, যেটা আমার ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের ব্যবহার মুগ্ধ করেছে দর্শকদের। মেহজাবিন আর রেহানের অভিনয়ও মন কেড়েছে দর্শকদের। ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহিদ বলেন, ছবিটি নিখাত ভালোবাসার, দুটি মানুষের সম্পর্ক আর তাদের আনন্দ বেদনার গল্পই নীলসুখ। রোম্যান্স থাকতো, মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল। আমি ট্রাই করেছি। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মেহজাবিন ও নির্মাতা ভিকির এটি তৃতীয় কাজ। মেহজাবিন আশাবাদী নীলসুখ ওয়েব দুনিয়ায় ঝড় তুলবে। অভিনেতা রেহান বলছেন, এটি হতে পারে এবারের ভ্যালেন্টাইনের শ্রেষ্ঠ ভালোবাসার গল্প। মানুষের জীবনে এরকম কিছু হয় না, মানুষ বদলায় না। কণ্ঠশিল্পী ন্যান্সির জন্য এটি যেন নতুন করে গানের ভুবনে ফেরা। ট্রেলার রিলিজ অনুষ্ঠানে ছিলেন তিনিও। এখন শুধু অপেক্ষা 18 ফেব্রুয়ারির। হুমায়রা সিদ্দিকা, ৭১। ভালোবাসায় মোড়ানো গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ঘুমপড়ি। ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি ঘুমপড়ির একটি 4 টেস্ট ভিডিও প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়, আর সেগুলো নিয়েই রীতিমতো কৌতূহল ছড়িয়েছে তিশা, প্রীতম ও মেহজাবিন। জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ঘুমপড়ির 4 টেস্ট। সেখানে উঠে এসেছে চরিত্রগুলোর বিভিন্ন দিক। ঘুমপড়ি ওয়েব ফিল্মে উচ্ছ্বসিত অভিনয় শিল্পীরা বলেছেন, ভালো গল্পের সুন্দর একটি কাজ এটি, তাই সিনেমাটি ভীষণ পছন্দ করবে দর্শকরা। গেল 10 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ঘুমপড়ি ওয়েব ফিল্মের মন্দ হতো না গানের টিজার। গানটিও বেশ সাড়া ফেলেছে দর্শকদের কাছে। ইথুন বাবু বাংলাদেশের সঙ্গীতের বিশিষ্ট সুরকার, গীতিকার, শিল্পী এবং সঙ্গীত পরিচালক। তবলা বাদন দিয়ে শুরু করে অনন্য সব সৃষ্টি দিয়ে হয়ে ওঠেন
সঙ্গীতের মহারাজা। জুলাই গণঅভ্যুত্থানে দেশটা তোমার বাপের নাকি গানটির মাধ্যমে আবারও আলোচনায় আসেন। প্রথমবারের মতো আনন্দযোগের মুখোমুখি হলেন তিনি। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। পরিচয় খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে মাখা ভালোবাসার চিঠি, তাতে আঘাতটা যায়নি দেখা, আঘাতটা যায়নি দেখা, অন্তরে না বুকে, হে 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 হে। দর্শক, বাংলা সঙ্গীতের স্বর্ণালী যুগ বলা হয় ৮০ এবং ৯০ দশকের সঙ্গীতকেই। ঠিক সেই সময়ে বিদেশি গানের ভীষণ দাপট ছিল, আর সেই বিদেশি গানের বুকে বাংলাদেশের গানের পেরেক বসিয়েছেন যে কয়েকজন সঙ্গীতজ্ঞ, তার মধ্যে তরুণ যোদ্ধা সঙ্গীতজ্ঞ ইথুন বাবু। তিনি একাধারে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং শিল্পী। আজ আমাদের অতিথি হয়েছেন। আমরা কথা বলবো এই প্রিয় মুখ ইথুন বাবুর সাথে। তবলাবাদন দিয়ে ছেলেবেলায় শুরু হয়েছিল ইথুন ভাই, এবং সেই শৈশবে রাজশাহীতে বসে সেখান থেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এখন আপনি মহারাজা। কি বলবেন? প্রথমেই যুদ্ধটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি 90 থেকে। তবলা বাজানো তো খুব পারদর্শী ছিলাম, এবং 1978-এ রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার তবলা বাজানো দেখে আমাকে আদর করেছিলেন এবং ডেকে বলেছিলেন অনেক কিছু। সম্প্রতি আপনার যে গানটি জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বলবো, দেশটা তোমার বাপের নাকি, এবং এই গানটি কিন্তু আপনার শুরু করেছিলেন জাসাসের যে সম্মেলন ছিল 2021 সালে, সেখান থেকে। 22 ডিসেম্বরের 3 তারিখে রাজশাহীতে একটা প্রোগ্রাম হয়। এটা আমাদের একটা ছোট বোন ছিল, রুকসার, ওই প্রথমে গাইছিল। আমরা যখন যুবদল ছাত্রদলকে নিয়ে গোটা বাংলাদেশ কাজ করছি, তখন যখন আমরা ওই শিল্পীটাকে পেলাম না, তখন আমরা চিন্তা করলাম গানটা তো মরে যেতে পারে না। মৌসুমীকে টেট করলাম,